গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ। আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটিই প্রথম রায়। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আশা। স্বাধীনতা, সংস্কার এবং দুর্নীতি বিরোধী অবস্থানের শর্তে যে কোনো দলকে অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত, জানালেন আমির। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা। পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে প্রশ্নবিদ্ধ হবে ভোট, দায় নিতে হবে নির্বাচন কমিশনকেই, মত বিশ্লেষকদের। আস্থা ফেরাতে না পারলে নির্বাচনের গ্রহণযোগ্যতা হারাবে ইসি। আগে যে কারিকুলামটা ছিল ওইটা চেঞ্জ হয়ে গিয়েছিল আমাদের বেলায়, তো আমাদের পড়তে অনেক সমস্যা হচ্ছিল। আমরাও একটা জিনিসে অভ্যস্ত আছি, নতুন কিছু আসলে ওইটার সাথে মানিয়ে নিতে আমাদের একটু কষ্ট হয়। নতুন শিক্ষাবর্ষে আবারও বদলেছে পাঠ্যক্রম, বারবার পরিবর্তনে ব্যাঘাত ঘটে পড়াশোনায়। অভিযোগ শিক্ষার্থীদের খাপ খাওয়াতে বেগ পেতে হয় মফস্বলের স্কুলগুলোর। এবং আশ্বাসেই ঝুলে থাকলো তিস্তা মহাপরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের ঘোষণায় চলতি মাসেই প্রকল্প উদ্বোধনের কথা থাকলেও হচ্ছে না, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ২৪ আগস্ট রাজধানী চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রায় ঘোষণা করা হবে। মামলায় আসামি করা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে। এর মধ্যে শীর্ষ ৪ পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন, গ্রেফতার আছেন ৪ পুলিশ সদস্য। প্রসিকিউশনের অভিযোগপত্রে বলা হয়েছে, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেন। এ সময় কর্মরত পুলিশ সদস্যরা চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করে। নির্দেশনা ও গুলি করার ১৯টি ভিডিও ফুটেজ আদালতে দাখিল করে প্রসিকিউশন। সাক্ষ্য দেন শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ ২৬ জন। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। আন্দোলনের ৫ই আগস্ট যখন গণ অভ্যুত্থান সফল হওয়ার আর মাত্র কয়েক ঘন্টা বাকি, ঠিক সেই দিন সকালে রাজধানীর চানখারপুলে পুলিশ সদস্যদের নির্বিচার গুলিতে সেখানে ৬ জন শিক্ষার্থী নিহত হন। সেই নিহতের ঘটনায় গণ অভ্যুত্থানের পরপরই যে প্রথম অভিযোগটি দাখিল করা হয় সেটি এই চানখারপুলের ঘটনার প্রেক্ষিতে দাখিল করা হয় এবং এখানে ৮ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আসামি করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। কিন্তু এই শীর্ষ পুলিশ কর্মকর্তারা এখন পর্যন্ত তারা পলাতক রয়েছেন, যার মধ্যে ৪ জন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণ আগে ৪ জন পুলিশ সদস্যকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে বেলা ১১টার পর আমরা ধারণা করতে পারছি আদালতের কার্যক্রম শুরু হবে এবং এই হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। এই হত্যা মামলায় প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তার মধ্যে বলা হয়েছে যে তৎকালীন ডিএমপি কমিশনার ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেন এবং সেই নির্দেশনার প্রেক্ষিতে মাঠে কর্মরত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের উপর চাইনিজ রাইফেল ব্যবহার করে তাদেরকে লক্ষ্য করে গুলি করে। যেই গুলির ১৯টি ভিডিও তারা আদালতে উপস্থাপন করেন, যার মধ্যে আমরা দেখতে পেয়েছি কনস্টেবল সুজন তিনি কখনো মাটিতে শুয়ে কখনো হাঁটু গেড়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করছিলেন। সেই কনস্টেবল সুজনকেও পরবর্তীতে গ্রেফতার করা হয়েছে এবং আজ তাকেও আদালতে হাজির করা হয়েছে। তো প্রসিকিউশন যেটা জানিয়েছেন যে তারা এই পুরো ঘটনার প্রেক্ষিতে তারা আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন। তো এই মুহূর্তে আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পোস্টাল ব্যালট নিয়ে প্রশ্ন ওঠায় ভোট প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। তারা বলেন, এ নিয়ে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলেন, আস্থা ফেরাতে না পারলে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট গ্রহণযোগ্যতা হারাবে। এদিকে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন এনে প্রার্থীর নাম সহ প্রতীক যুক্ত করতে যাচ্ছে ইসি। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৫,৩৩,৬৮৩ জন নিবন্ধন করেছেন। নিবন্ধিত প্রায় ৮ লাখ প্রবাসী বাংলাদেশি ভোটারের জন্য ১২২টি দেশে ইতোমধ্যে ব্যালট পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন। ব্যালট পৌঁছানোর পরই ঘটে বিপত্তি।
বাহরাইন, ওমান, কুয়েত সহ কয়েকটি দেশে একই ঠিকানায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া বিএনপির ধানের শীষ প্রতীক ভাজের স্থানে থাকায় শুরু হয় বিতর্ক। পাল্টাপাল্টি অভিযোগ তুলে রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকরা বলছেন, এমন বিতর্ক এড়াতে পারত ইসি, এর দায় নিতে হবে নির্বাচন কমিশনকেই। একজনের হাতে 10টা ব্যালটের খাম গেল আর সে সবগুলো ভোট দিয়ে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। বাট কতগুলো চ্যানেলে কিছু মেসেজ দিতে হবে, অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে কনসুলেট, হাই কমিশন, এমবাসি, তাদের মাধ্যমে, একই সঙ্গে বাঙালি কমিউনিটি যারা আছে তাদের তো নানা রকম গ্রুপ আছে, অ্যাসোসিয়েশন আছে, তাদের মাধ্যমে, যে এগুলোর থেকে যেন তারা বিরত থাকে। ব্যালট নিয়ে প্রশ্ন ওঠায় ভোট প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ইসির নিরপেক্ষতার প্রশ্নে আস্থাহীনতা তৈরি হয়েছে। এটি ফিরিয়ে আনতে না পারলে ভোটের গ্রহণযোগ্যতা হারাবে ইসি। এক ধরনের রিমার্স ছড়িয়ে গেছে, এটা নিয়ে এক ধরনের ল্যাক অফ ট্রাস্ট তৈরি হয়েছে। প্রথমবারের মতো আমরা যে প্রবাসী ভোটিংয়ের যাত্রাটা শুরু করলাম, এটা গ্রহণযোগ্যতা, এটা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। সামগ্রিকভাবে যদি আমি বলি, তো আমার কাছে মনে হয় যে আসলে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ হয়েছে, কারণ নির্বাচনের কয়েক সপ্তাহ বাকি আছে, কিন্তু এর মধ্যেই যদি এই ধরনের ঘটনা ঘটে, তো সেক্ষেত্রে আসলে তাদের যে কর্মসম্পাদন সামর্থ্য, সেইটা বিষয়ে আসলে প্রশ্ন উত্থাপন হতে পারে। এমন বিতর্কের মুখে দেশের ভেতরের পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ নিয়ে কথা বলতে চাইলে সচিব সহ কমিশনের কেউই কথা বলেননি। তবে কমিশনার রহমানুল মাসুদ জানান, বিদেশে পুনরায় ব্যালট পাঠানোর সুযোগ নেই। বিদেশে অনেক আগে পাঠানো হচ্ছে, এখন আমরা তো ব্যালট এখান থেকে এখানে পাঠিয়ে বাংলাদেশে। জি না, বিদেশে পাঠাবো না। পোস্টাল ব্যালটে বিদেশের জন্য কোনো পরিবর্তন হবে না। দেশের জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি দেওয়া যাবে, এই যে নর্মাল ব্যালট মার্কারে ওই নাম সহ থাকবে, চিন্তা ভাবনা করতেছি। এখন শুধু বলেন যে বিবেচনা, চিন্তা ভাবনা করতেছি। প্রতীক বরাদ্দের পরই দেশের ভেতরে নিবন্ধনকৃতদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে ইসি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি বিরোধী বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী বক্তব্যে এ কথা জানান দলের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করে জামায়াত। গত 17 বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও মন্তব্য করেন জামায়াত আমির। একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হওয়ার আহ্বান জানান তিনি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা। চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে ফের সন্ত্রাসী হামলার শিকার আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুরে অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে র্যাব সদস্যদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হয় ডিএডি পদমর্যাদার এক কর্মকর্তাকে। আহত হয়েছেন আরও 3 জন। জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে যান র্যাব 7-এর সদস্যরা। এ সময় তাদের গাড়ি গতিরোধ করে দুর্বৃত্তরা, ভাঙচুর করা হয় গাড়ি। র্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে র্যাবের 4 সদস্য গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিলে মোহাম্মদ মোতালেব নামে র্যাবের 1 সদস্যকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য 3 জন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। মোহাম্মদ মোতালেব র্যাব 7-এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এসব সন্ত্রাসীরা। এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র। বাসিন্দা ছাড়া বাইরের কেউ এলাকায় ঢুকতে পারে না। এমনকি পুলিশ, জেলা প্রশাসনের লোকজনও এলাকাটিতে প্রবেশ করতে গিয়ে অনেকবার হামলার শিকার হয়েছেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নতুন শিক্ষাবর্ষে বদলেছে দেশের পাঠ্যক্রম। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর বইয়ে এসেছে একাধিক পরিবর্তন। যুক্ত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, বাদ পড়েছে কিছু পুরনো লেখা। তবে ঘন ঘন এই পরিবর্তনে পড়াশোনায় স্বস্তির চেয়ে বিভ্রান্তি বাড়ছে বলে দাবি শিক্ষার্থীদের। শাহিনুর রহমানের ক্যামেরায় ফাহরিয়া ফারুকের রিপোর্ট।
1972 সাল থেকে এখন পর্যন্ত দেশে মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম বদলেছে 7 বার। সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যায় 2022 সালের শিক্ষাক্রমে। জন অসন্তোষের মুখে সেটি বাতিল করে 2025 সালে নতুন পাঠ্যক্রম চালু করে অন্তর্বর্তী সরকার। 1 বছরের মাথায় পাঠ্যক্রমে আবারও পরিবর্তন, যার বেশিরভাগটাই এসেছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে। ইতিহাসের অংশ হিসেবে যুক্ত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু। অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই থেকে বাদ দেওয়া হয়েছে একটি গদ্য। শিক্ষার্থীরা বলছেন পাঠদান ও মূল্যায়নে বারবার এই পরিবর্তনে ব্যাঘাত ঘটছে তাদের পড়াশোনায়। আগে যে কারিকুলামটা ছিল ওইটা চেঞ্জ হয়ে গিয়েছিল আমাদের বেলায়, তো আমাদের পড়তে অনেক সমস্যা হচ্ছিল। আমরাও একটা জিনিসে অভ্যস্ত আছি, আমাদের টিচাররাও অভ্যস্ত আছেন, তো ওইটার থেকে নতুন কিছু আসলে না ওইটার সাথে মানিয়ে নিতে আমাদের একটু কষ্ট হয়। এক টাইমে পরীক্ষা সিস্টেম, এরপরে সাথে অনেক ধরনের অ্যাসেসমেন্ট, কো কারিকুলার অ্যাক্টিভিটি, তো এগুলোয় মানিয়ে নিতে আমাদের কষ্ট হয়। শিক্ষকরা বলছেন বারবার পরিবর্তনের ফলে নতুন পাঠ্যক্রমের সাথে খাপ খাওয়াতে বেগ পেতে হচ্ছে মফস্বলের স্কুলগুলোর। ঘন ঘন পরিবর্তন হলে শিক্ষার্থীদের পড়াশোনায় বেশ ব্যাঘাত হয় এবং তাদের পরীক্ষায় এটার একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা বলছেন বারবার পাঠ্যক্রমের এই পরিবর্তন তখনই কার্যকর হবে যখন শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কারিকুলাম বা শিক্ষাক্রম আসলে কোনো অপরিবর্তনীয় কোনো বিষয় নয়, এটি আসলে সময় এবং যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন করতেই হবে। শিক্ষাক্রম পরিবর্তনের কিছু সুনির্দিষ্ট ধাপ এবং পদ্ধতি আছে। কি ধরনের জনশক্তি বা কি ধরনের মানব সম্পদের চাহিদা রয়েছে সেই বিষয়গুলো বিবেচনা করতে হয়। নতুন শিক্ষাবর্ষে প্রায় 21 কোটি 43 লাখ নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে এনসিটিবি। যদিও মাধ্যমিক স্তরের অনেক শিক্ষার্থী এখনো হাতে পায়নি নতুন বই। বিষয়বস্তুকে মুখস্থ নির্ভর না রেখে সমন্বিতভাবে উপস্থাপন করা হয়েছে এ বছরের পাঠ্যক্রমে। পরিবর্তন আনা হয়েছে ইতিহাসেরও বেশ কিছু বিষয়ে। জোর দেওয়া হয়েছে বিশ্লেষণধর্মী এবং দক্ষতা নির্ভর শেখায়, যা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের ওপর সন্ত্রাসী হামলা এবং সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে গতকাল এক র্যাব সদস্য নিহত হয়েছেন এবং আরও 3 সদস্য কিন্তু তারা আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা সকাল থেকেই কিন্তু র্যাবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। সেক্ষেত্রে র্যাবের মিডিয়া উইং থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে 3 জন আহত হয়েছে তাদেরকে কিন্তু আসলে সম্মিলিত সামরিক হাসপাতালে এখন তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে গতকাল আসলে র্যাবের উপর হামলার ঘটনা ঘটেছে তার আশেপাশেই কিন্তু অবস্থান করছি। আসলে এই যে জঙ্গল সলিমপুর এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তারা কিন্তু চরম আতঙ্কিত। আসলে বিভিন্ন সময় এখানে সংঘর্ষের ঘটনা নিয়ে আসলে প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও এই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বাইজিৎ থানার বাংলা বাজার এলাকা দিয়ে। বাইজিৎ লিং রোড দিয়ে ভাটিয়ারি যাওয়ার পথে ডান দিকে জঙ্গল সলিমপুর এবং খাস জমি 3100 একর জুড়ে অবস্থান জঙ্গল সলিমপুরের এবং টিলা কেটে এখানে গড়ে তোলা হয়েছে আসলে ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে দুর্ভেদ্য সাম্রাজ্য। মূলত 2004 সালের 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানে আবারও যারা স্থানীয় সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যায় এমন অভিযোগ কিন্তু এখানে রয়েছে এবং কয়েকবার সংঘর্ষের ঘটনাও কিন্তু এখানে ঘটেছে। এবং 2025 সালের 4ই অক্টোবর ভোরে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গোলাগুলির ঘটনাও কিন্তু এখানে ঘটে এবং আসলে এই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে সেক্ষেত্রে সাংবাদিকরাও সেখানে কিন্তু হামলার শিকার হন। তো সেক্ষেত্রে বারবার আসলে দেখা যায় জঙ্গল সলিমপুর এলাকাকে কেন্দ্র করে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটছে এবং এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তারা বলছেন তারা নির্বিঘ্নে এখানে বসবাস করতে চান, এখানে যাতে এই ধরনের ঘটনা আর ঘটতে না পারে সেজন্য প্রশাসন কিংবা সরকারকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত জঙ্গল সলিমপুর এলাকার পাশে বাইজিৎ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। আশ্বাসের বাণীতেই ঝুলে থাকলো তিস্তা মহাপরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের সময় বহুল আকাঙ্ক্ষিত এই প্রকল্প নিয়ে যে স্বপ্ন বুনেছিল তিস্তা অববাহিকার কোটি মানুষ তা আবারও ফিকে হতে বসেছে। অথচ পানি সম্পদ উপদেষ্টার ঘোষণা অনুযায়ী চলতি মাসেই এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল। তবে নতুন করে তিনি জানালেন আপাতত হচ্ছে না কাজ। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট।
তিস্তা অববাহিকার 2 কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে দীর্ঘ সময় ধরে দাবি ওঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের, কিন্তু বিগত আওয়ামী সরকার বারংবার আশ্বাস দিলেও শুধুমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এই প্রকল্পকে। তিস্তাপাড়ের বাসিন্দাদের আন্দোলনের মুখে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয় মহাপরিকল্পনা বাস্তবায়নের। উত্তরের 5 জেলায় আয়োজন করা হয় গণশুনানিরও। পানি সম্পদ উপদেষ্টার তরফ থেকে ঘোষণা আসে 26 সালের জানুয়ারিতে চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বহুল আকাঙ্ক্ষিত মহাপরিকল্পনার কাজ, যা শেষ হবে পরবর্তী 5 বছরে। আমাদের প্রকল্প দলিলে লেখা আছে কাজ শুরু হবে জানুয়ারি 2026-এ। 12,000 কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। তবে আবারও আশাভঙ্গ হলো তিস্তার ভাঙন প্লাবনে টিকে থাকা কোটি হৃদয়ে। সোমবার পানি সম্পদ উপদেষ্টা রংপুর সফরে এসে জানান আপাতত হচ্ছে না মহাপরিকল্পনার কাজ, তবে চীন তাদের প্রস্তুতির কথা জানায়। চুক্তি স্বাক্ষর করে ফেললে তো এটা পরিবর্তন করা অনেক কষ্টের হয়ে যাবে, বরং এমন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যাই যে উভয় দেশের জন্য এই বিষয়টা সহনশীল হয়। এটা হয়তো জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না। I see the concrete progress is making. So we are on the process to promote this project. অধিকার কর্মীরা বলছেন অন্তর্বর্তী সরকারের ঘোষণায় যে প্রত্যাশার আলো জেগেছিল তা হতাশায় রূপ নিয়েছে। তবে মহাপরিকল্পনা বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। একটা সুনির্দিষ্ট তারিখ দেবার পরে যখন এটি পিছিয়ে গেছে এবং পুনরায় যাচাই বাছাই এবং অন্যান্য কিছুর নামে যখন এটা পিছাচ্ছে, তখন আমরা একটু আশঙ্কাগ্রস্ত হই। আমরা তিস্তাপাড়ের মানুষ, আমরা সংগ্রাম করে জীবন জীবিকা নির্বাহ করি, আমরা সংগ্রামীভাবেই আমরা এটা আদায় করব। 2014 সাল থেকে ভারত তিস্তার পানি একতরফা প্রত্যাহার ও বর্ষা মৌসুমে পানি ছেড়ে মহা দুর্যোগ সৃষ্টি করলে তিস্তা পাড়ের মানুষ আন্দোলন গড়ে তোলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 7 বছরেও প্রতিশ্রুতি মতো চালু হয়নি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস OSS। তাই বাধ্য হয়ে এখনও দফতরে দফতরে ছুটতে হচ্ছে ভোগান্তি কমার প্রত্যাশায় থাকা ব্যবসায়ী উদ্যোক্তাদের। সফলতার স্বপ্ন দেখানো বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীও মানছেন তাদের দুর্বলতার কথা। তবে আবারও আশ্বাস শিগগিরই মিলবে শতভাগ ওয়ান স্টপ সার্ভিস। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধে 2019 সালে ওয়ান স্টপ সার্ভিস বা OSS সেবা শুরু করে বিডা। এরপর 7 বছর পেরিয়ে গেলেও পুরোপুরি স্টপ হয়নি হয়রানি, দাপ্তরিক কাজে ছুটে বেড়ানো ভোগান্তি। ব্যবসায়ীদের অভিযোগ, অনলাইনে সেবা না পেয়ে এখনও যেতে হচ্ছে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে। আমরা এখনও সেই 20-25 জায়গায় আমাদেরকে দৌড়াতে হচ্ছে, এটা ইমপ্লিমেন্টেশন এখনো আমরা দেখছি না। ওয়ান স্টপ সার্ভিসটা তো সবসময় সব দিক দিয়ে ভালো, কিন্তু আসলে আদৌ কি বাংলাদেশে ওয়ান স্টপ সার্ভিস কেউ দিতে পারে? কিন্তু খুব যে একটা সাকসেস পেয়েছে তা আমার মনে হয় না। তবে হ্যাঁ, এখন যে নতুন বিডার যে নেতৃত্ব আছে এবং এখন যদি উনি সত্যি যদি ওয়ান স্টপ সার্ভিস চালু করতে পারেন, আমরা সবাই উপকৃত হব। দ্রুত ও নির্ভরযোগ্য সেবা না পেলে শুধু প্রতিশ্রুতি আশ্বাসে বাড়বে না বিনিয়োগ, তৈরি হবে না কর্মসংস্থান, কর্মচাঞ্চল্য বাড়বে না অর্থনীতিতে। সব চ্যালেঞ্জকে সামনে এনে সত্যিকার ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করার কোনো বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার বিষয়টি স্বীকার করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যানও। আশ্বাস দিয়েছেন সমস্যা সমাধানের, এজন্য সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীদের। কেন আসলে মানুষ এই ওয়ান স্টপ সার্ভিস ইউজ করতে চাচ্ছে না? নিশ্চয়ই কোনো কারণ আছে, যেই কারণে ওনারা এখনো হাতে হাতে গিয়ে কোনো কিছু করে নিতে চান, কিছু অল্প কিছু টাকা সাথে দিয়ে দিতে হলে ওনারা ফিজিক্যালি গিয়ে করতে চান। কেন ওনারা ডাইরেক্ট এসে আমাদের এখানে করতে চাচ্ছেন না? এই ইনপুটটা যদি আপনারা মার্কেট থেকে পান, আপনাদের যারা স্টেক হোল্ডার তাদের কাছ থেকে পান, কাইন্ডলি আমাদেরকে দিবেন। আমরা চেষ্টা করব যে সেই আমাদের সিস্টেমটাকে অতটুকু ইমপ্রুভ করার জন্য। বর্তমানে বিনিয়োগকারীদের সেবা দিতে সরকারি বেসরকারি 63টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ বিডা। এর আওতায় 47টি সংস্থার 142টি সেবা দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মিলছে না পুরোপুরি। বিনিয়োগকারীদের অর্থ এবং সময় অপচয় রোধে নেওয়া হয় ওয়ান স্টপ সার্ভিস প্রকল্প, কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে মুখ থুবড়ে পড়েছে খাত। বিনিয়োগকারীদের হয়রানি কমাতে যথাযথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ খাতকে কার্যকর করে তোলার দাবি সংশ্লিষ্ট সকলের। ফজল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়েছে প্রায় 500 ঘর। ফায়ার সার্ভিস জানায় মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আন্তর্জাতিক প্রসঙ্গ, আবারও গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা নিয়ে সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দ্বীপটি নিতে বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর উপর শুধু শুল্ক আরোপই নয়, তা শতভাগ বাস্তবায়নেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গ্রিনল্যান্ড নিয়ে নিজের সিদ্ধান্তেই আটকে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ ট্রাম্প ঘোষণা করেছেন, যদি ইউরোপ তার গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনাকে সমর্থন না দেয় তবে মার্কিন বাজারে ইউরোপের 8টি দেশের পণ্যে শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক 1 ফেব্রুয়ারি থেকে 10% আর জুন থেকে 25% পর্যন্ত বাড়তে পারে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্য রয়েছে এই শুল্কের আওতায়। ইউরোপীয় ইউনিয়ন এবং ডেনমার্কের নেতারা বলছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ সিদ্ধান্ত শুধুই ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের অধিবাসীদের। ট্রাম্পের হুমকিতে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ইউরোপের প্রতিরক্ষা খাতে শেয়ার বাড়লেও গাড়ি, প্রযুক্তি ও বিলাসী পণ্যের শেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ট্রাম্পের প্রশংসা করেছে এবং ইউরোপের নেতাদের সমালোচনা করছে। রাশিয়া এই পরিস্থিতিকে ইউরোপের বিভাজন হিসেবে দেখছে। ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা জোটের শক্তিকে দুর্বল করতে পারে বলেও তারা মনে করছে। ট্রাম্পের গ্রিনল্যান্ড পরিকল্পনা রাশিয়ার জন্য সুসংবাদ বলেই মনে করছে মস্কো। অন্যদিকে গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ জোরদারের পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ফিনল্যান্ড থেকে আইসব্রেকার কিনছে। ফিনল্যান্ড বিশ্বের শীর্ষস্থানীয় আইসব্রেকার ডিজাইনার। নতুন 11টি আইসব্রেকার মার্কিন কোস্টগার্ডের জন্য অর্ডার করা হয়েছে, যার মধ্যে 4টি ফিনল্যান্ডে, বাকি 7টি যুক্তরাষ্ট্রে নির্মাণ হবে। বিশ্লেষকরা বলছেন, আইসব্রেকার ব্যবহার করে আর্কটিক মহাসাগরের বাণিজ্যিক ও প্রতিরক্ষা কৌশল শক্তিশালী করতে চায় ওয়াশিংটন। নাদিম মারজান, সময় সংবাদ। খবর, বিপিএল এলিমিনেটরে বাঁচা মরার মিশনে আজ সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। মিরপুরে ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। আসরের প্লে অফ রোমাঞ্চের আগে একের পর এক চমক দিচ্ছে সিলেট। প্রথমে ক্রিস ওকস, এরপর স্যাম বিলিংসকে দলে ভিড়িয়েছে টাইটান্স। মঈন আলী সহ ইংল্যান্ডের 4 ক্রিকেটার নিয়ে এখন বেশ শক্তিশালী সিলেট ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে নতুন করে আর কোনো বড় তারকা দলে ফেরায়নি রংপুর। ফাহিম আশরাফ, ডেভিড মালান্দের সঙ্গে লিটনের অধিনায়কত্ব, ফিজ নাহিদ রানার বোলিং, দারুণ ছন্দে থাকা তাওহিদ হৃদয়কে নিয়ে ফাইনালের পথ সহজ করার লক্ষ্য রংপুরের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ। আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম রায়। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আশা। স্বাধীনতা, সংস্কার এবং দুর্নীতি বিরোধী অবস্থানের শর্তে যে কোনো দলকে অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত, জানালেন আমির। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা। এবং পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে প্রশ্নবিদ্ধ হবে ভোট, দায় নিতে হবে নির্বাচন কমিশনকে, এই মত বিশ্লেষকদের। আস্থা ফেরাতে না পারলে নির্বাচনের গ্রহণযোগ্যতা হারাবে ইসি। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন জিনাতারা জোশোয়া। আলিফ, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।